This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের অনির্বাণের চক্রবুহর বিতর্কের প্রসঙ্গে আসার আগে রোজকার মতোই দিনের সেরা ছবি, মুহূর্ত আর খবরগুলো নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রাখা সাতের সেরা। SLR থেকে ইনসাস, কার্বাইন, AK সিরিজের রাইফেল, গুচ্ছ গুচ্ছ হ্যান্ড গ্রেনেড, গুলি। মণিপুরের 5 জেলায় তল্লাশি চালিয়ে বিপুল মারণাস্ত্রের হদিশ। মণিপুরের ডিজির দাবি, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে তল্লাশি চালিয়ে এই বিপুল অস্ত্র সম্ভার উদ্ধার করেছে সেনা, আধা সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। 26-এর আগে বীরভূম সংকট কাটাতে মরিয়া তৃণমূল। আইসি অধ্যায়ের পুনরাবৃত্তি এড়াতে অনুব্রত মণ্ডলকে শেষবারের মতো সতর্ক করল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কাজ বা বেফাঁস মন্তব্য করা যাবে না। ইগো ছাড়ুন, একসঙ্গে লড়ুন বলে বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। দুজনের সঙ্গে আলাদা করে কথা বলেছেন ফিরহাদ হাকিম। 19শে জুন সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি। তার আগে এই ইস্যুতে পথে নামছে বঙ্গ বিজেপি। 17 জুন ওবিসি কমিশনের অফিসের সামনে অবস্থান। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, ওবিসি সংরক্ষণের নামে কার্যত তোষণের রাজনীতি করছে তৃণমূল। ওবিসি সংরক্ষণ অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা জানালো শাসক দল। TV9 বাংলার খবরের জোর। বাংলাদেশি নিউটন দাসের নাম শেষ পর্যন্ত বাদই পড়ল কাকদ্বীপের ভোটার তালিকা থেকে। মহকুমা শাসকের রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করে ব্যবস্থার নির্দেশ জেলা শাসকের। 3 চিহ্নিত সরকারি আধিকারিকের বিরুদ্ধেও চলছে তদন্ত। কাকদ্বীপে ভোটার তালিকায় বহু বাংলাদেশি, তাদের কি হবে, উঠছে প্রশ্ন। আর ঠিক এখান থেকেই আজকের চক্রবুহর বিতর্ক শুরু করব। শেষ যে খবরটা আপনাদের জানালাম, কাকদ্বীপের ভোটার তালিকা মনে আছে নিশ্চয়ই, সেই নিউটনের কথা, যাকে আমি বলেছিলাম বড় সড় রকমের ভোট বিজ্ঞানী। না হলে বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকা নিউটন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তুলে ফেলতে পারে। শুধু তাই না, একের পর এক নির্বাচনে ভোট দিয়ে গেছে। 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, 26-এর বিধানসভা তো দিত, যদি না TV9 বাংলা বাগড়া দিত। বাগড়া দিয়েছি আমরা। বাংলাদেশি নিউটন শুধু ভোটই দেয়নি দেশে। বাংলাদেশি নিউটন আবার বাংলাদেশে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে, কোটানকোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য দেশের মৌলবাদী জেহাদিদের যে ভয়ঙ্কর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের আন্দোলনে আবার অংশগ্রহণও করে এসছে। তো এহেন নিউটন দাসের নাম শেষমেশ আমাদের ভোটার তালিকা থেকে, মানে পশ্চিমবঙ্গের ভারতের ভোটার তালিকা থেকে বাদ পড়ল। কিন্তু তাতে কি আসল বিপদটা এড়ানো গেল? আমরা তো দেখিয়েছিলাম কাকদ্বীপে অন্তত 6000 লোকের নাম ঠিক এইভাবে, এই কায়দায় ইতিমধ্যে ভোটার তালিকায় উঠে বসে আছে। যারা 10,000 টাকা নগদ ফেলেছে, ভোটার তালিকায় নাম তুলেছে। শুধু ভোটার তালিকা নয়, আধার কার্ডও আছে বটে তাদের। আরও কত কিছু। সেই বিপদ থেকে আমরা রক্ষা পেলাম কি? আসবো আজকের বিতর্কে। কিন্তু নিউটন বিতর্ক মানে যা বিতর্ক হওয়ার কথা ছিল না, অত্যন্ত দুর্ভাগ্যের হলেও যেটা বিতর্ক দিয়ে শুরু হয়েছিল TV9 বাংলার অনুসন্ধানের মধ্যে দিয়ে, এবং শেষমেশ তাতে যেভাবে ইতি পড়ল নিউটনের ভোটার কার্ড বাতিলের মধ্যে দিয়ে। এক নজরে চোখ রাখবো সেদিকে। বাংলাদেশের আগস্টের আন্দোলনে যে ছবিতে দেখা যাচ্ছে তার নাম নিউটন দাস। এদেশের ভোটার তালিকায় নাম রয়েছে নিউটনের। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল। কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে ছিল। 2022 শেষের দিকে এরকম সময় অ্যারেস্ট হয়। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য।
যদি কোনো কিছু প্রমাণ থাকে ছাড়িয়ে এনে থাকি, তাও ওকে আমার নামে থানায় কেস করতে বলুন। কত নিউটন আছে, নিউটন গেলে কোপার্নিকাস আসবে। অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তৃণমূল কংগ্রেসই তো ধর থেকে বেশি সরব। প্রশ্নটা ঠিক এইখানে। 1 নিউটন গেল, কত নিউটন, কত হাজার নিউটন, কত লক্ষ নিউটন এখনো পর্যন্ত রয়ে গেল ওই ভোট বিজ্ঞানী নিউটনরা, যারা বাংলাদেশে থেকেও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় জল করে। দুদেশেই ভোট দেয়, দুদেশেই সরকার তৈরি করে, আইনসভাতে প্রতিনিধি পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ নাগরিকের কর্তব্যটি করে। আমার আজকের প্রশ্ন, আজকের বিতর্ক, 26-এর বিধানসভায় বাংলাদেশি ভোটাররা, কোটানকোট বাংলাদেশি ভোটাররা ঠিক করবে পশ্চিমবঙ্গের ভোট ভাগ্য। কে এখানে সরকার করবে, কে এখানে বিরোধী আসনে বসবে, কে যাবে বিধানসভায়, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, সব ঠিক করে দেবে এই নিউটনের মতো কোট আনকোট বাংলাদেশি ভোটাররা। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন আজকের বিতর্কে অংশ নেওয়ার জন্য, একে একে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, আমার ঠিক ডান দিকে সিপিআই নেতা, আমার ঠিক বাঁ দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেককে যেরকম প্রত্যেক রাজনৈতিক দলকে যেরকম শুরুতেই 1 মিনিট করে সময় দিই নিজেদের পক্ষে নিজেদের বক্তব্য রাখবার জন্য, সেভাবেই বৈশ্বনাথবাবু আপনার কাছ থেকে শুরু করব। রাজ্যের শাসক দল আপনারা, নিউটনরা, আমি জানি না আপনাদের সম্পদ কিনা, কিন্তু পশ্চিমবঙ্গের বা ভারতের তো নন, তার কারণ তারা বিদেশি নাগরিক, এ রাজ্যের ভোটার তালিকায় ঢুকে বসেছিলেন। আপনার সময় 1 মিনিট শুরু হচ্ছে। বৈশ্বনাথবাবু, আজকের বিতর্কে আমার প্রশ্ন ছিল 26-এর বিধানসভায় বাংলাদেশি ভোটাররাই ঠিক করবে পশ্চিমবঙ্গের ভোট ভাগ্য। আপনার 1 মিনিট বৈশ্বনাথবাবু। আমরা আগেও বলেছি, আবারও বলছি, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তাহলে ভারতীয় নিরাপত্তা সংস্থার ব্যর্থতার দায় কেন আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর চাপানো হচ্ছে? আমি দুটো নাম বলছি। একটা বালুরঘাটের কালীপদ শীল, যে ব্যক্তি প্রকাশ্যে স্বীকার করেছেন বাংলাদেশের আধার এবং ভোটার কার্ড তৈরি করা হয় এবং তা ভারতে আনা হয়, আপনার বিএসএফ হলো তার দায়িত্বে। আর রামকৃষ্ণ মাঝি, যাকে এসটিএফ গ্রেপ্তার করেছে গোলা বারুদ নিয়ে, তিনিও বলেছেন যে বাংলাদেশের কথা। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে একটা নির্বাচনের নাম অন্তর্ভুক্তি করতে গেলে, আমরা যারা দীর্ঘদিন জনপ্রতিনিধি আছি আমরা জানি, ভোটার লিস্টে নাম তৈরি করতে গেলে 3টে ডকুমেন্ট লাগে। একটা হলো আপনার বয়সের যে সাবুত থাকে, প্রমাণপত্র, আপনাকে দিতে হবে আপনার অ্যাড্রেসের প্রমাণপত্র, আর আপনাকে দিতে হবে আপনার লিঙ্ক, কোন লিঙ্কে আপনি ভোটার লিস্টে নাম তুলছেন, আপনার বাবা মা, আপনার কোন আত্মীয়র কাছ থেকে তার নামের পরে আপনার নামটা আসছে। ঠিক তো এইটা নির্বাচন কমিশনের ভেরিফিকেশন করার দায়িত্ব। তা গোটাটা আধার কার্ডও তৈরি করে কিন্তু নির্বাচন কমিশনেরই, কেন্দ্রীয় সরকারেরই একটা সংস্থা। ঠিক তো তাই জন্য যারা কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আছেন বা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, তারা এই প্রশ্নের উত্তর দেবেন যে ভোটার লিস্টে। আপনার সময় শেষ হয়েছে বৈশ্বনাথবাবু, আমি তাই আটকাচ্ছি, পরে নিশ্চিতভাবে আরো বিস্তারিত বিতর্কের সুযোগ রয়েছে। কিন্তু আপনি বলছেন মূলত কেন্দ্রীয় সরকারের দায়িত্বে যারা আছে তারা এই প্রশ্নের উত্তর দেবে। তাহলে তরুণজ্যোতি তিওয়ারি, আপনার সময় শুরু হচ্ছে এখন 1 মিনিট। না, প্রথমে বৈশাদাকে ধন্যবাদ অন্তত সত্যিটা কিছুটা বলার জন্য। ঠিকই, 3টে কাগজ লাগে, এজ প্রুফের লাগে, এজ প্রুফের জন্য ক্লাস 8 সার্টিফিকেট এনাফ হয়ে যায়, স্কুলে অ্যাডমিশন সার্টিফিকেট এনাফ হয়ে যায়। কীভাবে ম্যানেজ হয়, কোন নেতাকে কত টাকা দিতে হয়, এটা বৈশাদা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বলবেন। অ্যাড্রেস, লোকাল তৃণমূল নেতা ঠিক ভেরিফাই করে দেয় এই লোকটা এখানেই থাকে, অ্যাড্রেস প্রুফ হয়ে যায়। লিঙ্ক, সেটাও ম্যানুফ্যাকচার হয়ে যায়। দেখো, এটা অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গে উন্নয়নের যোগ্য দেখে, উন্নয়নে অনুপ্রাণিত হয়ে দ্বিজেন মুখার্জির মতো প্রয়াত সঙ্গীত শিল্পীরা ওখানে ভোট দিতে আসেন। পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার আছে, পশ্চিমবঙ্গে বিদেশি ভোটার আছে, এবং উন্নয়নের যোগ্যে ঝাঁপ দেওয়ার জন্য মঙ্গল গ্রহ থেকে ভোটার আছে, তাহলেও আমি অবাক হব না। একটা সিম্পল লজিক বলি তোমাকে। দেখো, 21-এর হিসাবে আমরা ভোট পেয়েছিলাম 2,30,00,000 মতো, তৃণমূল ভোট পেয়েছিল 2,80,00,000 মতো, ডিফারেন্স হচ্ছে 50 লক্ষের। এবার হচ্ছে করোনাকালীন ছিল, করোনাকালীন প্রক্সি বুথ ছিল, 1,05,000 কি 6,000 মতো বুথ ছিল। মানে হিসাব মতো প্রত্যেকটা বুথে ভোটের হিসাব যদি করি আমি 80টার কম ডিফারেন্সটা।
এখানে থেকে চলে আসে লাভলি খাতুনের মতো লোকরা, এখানে আসে এই নিউটন, এখানে আসে আলী রানী মণ্ডলের মতো। লাভলি খাতুন একজন বাংলাদেশি যাকে মানে প্রধান বানিয়েছিল তৃণমূল, আলী রানী মণ্ডলও সেম কেস। আর একটা কথা আমি সিম্পল মনে করে দিই, না একটু টাইম দেবো, অনেক টাইম পেয়েছে বৈশাদা যে বললো না ভোটার আইডি, সত্যি তো ভোটার আইডির কাজ একদম রুট লেভেলে কারা করে, বিএলএ কারা, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। স্টেট ইলেকশন কমিশন থাকে, স্টেট ইলেকশন কমিশনের মাথার উপর কে থাকে, কিভাবে হয় সব দেখেছি। তরুণ বৈশাদা ভাবের ঘরে চুরি কেন করছেন? বৈশাদা ভাবের ঘরে চুরি করছেন মানে তৃণমূল কংগ্রেসকে বলছেন তরুণজ্যোতি তিওয়ারি। আমি আবারও বিস্তারিত বিতর্কের সময় নিশ্চিতভাবে ফিরে আসবো বৈষ্ণববাবু আপনার কাছে, কিন্তু তার আগে সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি রয়েছেন আমার সঙ্গে, সিপিআই নেতা। সৈকত, আপনার 1 মিনিট। প্রথমত আমরা দলগতভাবে বামফ্রন্ট মনে করি যে বেআইনি বাংলাদেশে অনুপ্রবেশ হোক কিংবা ভুয়ো ভোটার, এদের কারোরই নৈতিকভাবে আইনতভাবে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকার কথা নয়। যারা গুজরাটের ভোটারকে বাংলার ভোটার বানাচ্ছেন কিংবা যারা টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, তারা যদি একে অপরের দিকে এরকম কাদা ছোড়াছুড়ি করেন তার আলটিমেট ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং আমার বাংলার যে নাগরিক অধিকার সেটা বিঘ্নিত হয়। দেখুন, এর আগে আজকে বৈশাদা যে কথা বললেন, বৈশাদাকে স্মরণ করাবো, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকার থাকাকালীন যা যা অভিযোগ করতেন, আমার মনে হচ্ছে আজকে বৈশাদা সেই কথাগুলো ভুলে গেছেন। একদম আপনি সঠিক কথাই বলছেন যে সীমান্ত সুরক্ষা, বেআইনি অনুপ্রবেশ আটকানোর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। শুধুমাত্র আপনারা 34 বছরের বাম সরকারের বিরুদ্ধে মিথ্যে রাজনীতি করেছিলেন এই কাগজ ছোড়াছুড়ির মধ্য দিয়ে। দেখুন, আপনার দলনেত্রী কিংবা তৃণমূল কংগ্রেস আমরা সরকারে থাকাকালীন একবারও এই অভিযোগ করতে পারিনি যে আমরা কোনো অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়েছি। আজকে বাসন্তী, কাকদ্বীপের মতন এলাকায় কোটি কোটি টাকার এই যে ভোটার কার্ডের ব্যবসা চলছে, এই ব্যবসা করছে কারা? তৃণমূল কংগ্রেস। সীমান্তে বিএসএফ, সীমান্ত রক্ষার যাদের দায়িত্ব, তারা বেআইনি অনুপ্রবেশ ঘটাচ্ছে কেন? কারণ এর সঙ্গে কালো টাকার লেনদেন রয়েছে। অতএব আমি শেষ করে নিচ্ছি, দুটো রাজনৈতিক দল তৃণমূল কিংবা বিজেপি, এরা চায় না 26-এর নির্বাচনে বাংলার যারা নাগরিক তারা ভোট দিক। এরা আসলে ভুয়ো ভোটার আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটাধিকারের উপরে নিশ্চিন্ত হতে চায়। আমি অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে যাব, একদম প্রাথমিক কথা ঝন্টু বড়াইক আপনার কাছ থেকে। নিউটন দাসের নাম আজকে বাদ গেছে, জাতীয় নির্বাচন কমিশন নিউটন দাসের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা জানি শুধুমাত্র এই কাকদ্বীপে আমরা 6000 এমন লোকের ভোটার লিস্টে নাম থাকার খবর করেছিলাম, যাদের মধ্যে অনেকে নিজেরাই ক্যামেরার সামনে বলেছে 10,000 টাকা দিয়ে স্থানীয় পঞ্চায়েত বা কোনো জনপ্রতিনিধিকে বা কোনো তৃণমূল নেতাকে তারা ধরে ভোটার লিস্টে নামটি তুলে নিয়েছে। কারো ভোটার লিস্টে এখনো নাম ওঠেনি, রেশন কার্ড হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পাচ্ছে। আমি একবার শুনিয়ে দিই যে ঠিক কি বলেছিলেন। 10,000 টাকা থেকে যাবতীয় সুযোগ সুবিধা এদেশের সরকারের, পশ্চিমবঙ্গ সরকার শেষমেশ ভারতের একটি অঙ্গরাজ্যের সরকার, সেখান থেকে তারা কি ধরনের সুযোগ সুবিধা পান, মানে এই কল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বাংলাদেশিরা, শুনুন নিজেদের কানে। অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। আপনার আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। আর অন্যান্য সুযোগ সুবিধা সব পান? হ্যাঁ, রেশন পাই। আমি বাংলাদেশীয়, আমারও বাংলাদেশীয়। আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার এই বছর থেকে পাচ্ছি। কল্যাণমূলক প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা এসে এদেশের বুক থেকে নিয়ে যাচ্ছেন, একটি অঙ্গরাজ্য থেকে নিয়ে যাচ্ছেন এরা। রাজ্য সরকারের খাতে লেখা থাকছে পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য, ভারত রাষ্ট্রের অন্তর্গত পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য তারা কল্যাণমূলক প্রকল্পে এই খাতে এত সংখ্যক মানুষকে টাকা দিলেন, কিন্তু তার মধ্যে কত লক্ষ বা কত কোটি বাংলাদেশি ঢুকে রইলেন আমরা জানতেও পারছি না। অধ্যাপক ঝন্টু বড়াইক, 1 নিউটন বাদ পড়লো, কিন্তু এরকম হাজার হাজার নিউটন থেকে যাচ্ছে। আর আমি ভোটার লিস্টের কথায় আসছি একটাই কারণে, ভোট সব থেকে বড় জোর যে কোনো গণতন্ত্রের, সঠিক বেঠিক দুটো অর্থে। না, আমি 2003-এর চন্দ্রবিন্দুর একটা গান খুব মনে পড়ছে, অনির্বাণ, যে আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। এই যে গানটা কতটা ঐতিহাসিক দেখো। আমি নিজে আমার কর্মজীবনটা শুরু করেছিলাম নির্বাচন কমিশনের ম্যানুস্ক্রিপ্ট রাইটিং থেকে। ফলে আইনটা কিন্তু 28-এর এ ধারায় 1951 সালের যে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একদম পরিষ্কার লেখা আছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজটা হলেও যেহেতু তাদের কোনো স্থায়ী কর্মচারী সেই অর্থে নেই, 20% স্থায়ী মনিটরিং কমিটি দিয়ে ওরা পুরো প্রক্রিয়াটা চালায়। বিশেষ আইনে স্টেটের 80% এমপ্লয়িকে বা প্রশাসনের 80% লোককে তারা কিন্তু প্রয়োগ করে কাজটা করে। অর্থাৎ যে একটু আগে বৈষ্ণববাবু যেটা বললেন, এটা নিতান্তই ভাবের ঘরে চুরি এবং
একদম অস্বীকারের জায়গা নেই যে বিএসএফ কে তারা বিএসএফ দায়ী। বিএসএফ কে শুধু দায়ে দিয়ে পুরো মুক্তাঞ্চল তৈরি করে দেওয়া প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গটাকে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল, এই অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটটাকে কন্ট্রোল করা, লিমিটেড করার মূল কারিগর হচ্ছে রাজ্যের তৃণমূল। কিন্তু আমি কতগুলো ডেটা দিয়ে তোমাকে এগুলো বলছি। দেখো যে 2014 সালে 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে 2014 সালে কেন্দ্রের আজকে যা মোদি লেড গভর্নমেন্ট এনডিএ সরকার এসছে, তার মাঝে মনমোহন সিং সরকারের সামান্য টেনিওর যতদিন ফাঁকা ছিল ওই সময় ধারাবাহিকভাবে তাদের স্বরাষ্ট্র দপ্তরের চিঠিগুলো, যেখানে পড়তে পড়তে তারা বলছে যে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার 1 থেকে 2 বছরের মধ্যে এখানে 5 গুণ অনুপ্রবেশ বেড়েছে। শুধু তাই নয়, বৈশ্বনাথ বাবুরা অস্বীকার করবেন কি করে যে আজকেও তাদের 99.99% পঞ্চায়েত যে তৃণমূলের দখলে, তাই সেখানকারই একজন ক্যাজুয়াল স্টাফ 3,500 টাকা বেতন পায়, সম্ভবত তাপস সর্দার বা গৌতম সর্দার। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, ঠিক আজকেই পাঠানখালীতে পঞ্চায়েত অফিসের সেই গৌতম সর্দারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এসছে। 3,500 টাকা যার মাসিক বেতন, চুক্তিভিত্তিক কর্মচারী, তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 3.5 কোটি টাকারও বেশি। তার আয়ের উৎস কি? 3,500 বার্থ সার্টিফিকেট ইতিমধ্যেই ভুয়ো সে ইস্যু করে দিয়েছে, নিশ্চিতভাবে দেশের নাগরিকদের জন্য নয়। এইখানেই বারবার করে প্রশ্নটা আসে। বৈশ্বনাথ বাবু দেখুন, যদি শুভেন্দু অধিকারী বলতেন তাহলে বুঝতাম যে আপনাদের বিরোধী দলনেতা রাজনৈতিকভাবে অভিযোগ করছেন। আমি আপনারই দলের বিধায়ক ওই কাকদ্বীপ অঞ্চলের মন্টুরাম পাখিরা আর শুভেন্দু অধিকারীর বক্তব্য পাশাপাশি রেখে শোনাচ্ছি। যদি কেউ চোখ বন্ধ করে শোনেন এবং দুজনের পরিচয় না জানেন, আপনি একবার ভেবে বলুন তো বৈশ্বনাথ বাবু, এই দুটো বাইট শোনার পর যে কখনো আপনার মনে হবে কিনা যে দুটো আলাদা রাজনৈতিক দল, বরং দুটো উল্টো মেরুর রাজনৈতিক দল থেকে দুজনের বক্তব্য শুনছেন, পরপর দুজনের বক্তব্য। সাদ শেখ তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহরপাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন, ডিএমএস সই করিয়ে। এই চেনটাকে সামনে আনতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। অর্থাৎ বৈশ্বনাথ বাবু, শুভেন্দু অধিকারী হরিহরপাড়াতে যাদেরকে অভিযুক্ত করছেন এই কাজটা করবার জন্য, সাদ রাডিদের নাম তুলে দেওয়ার জন্য, তারা ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, এসে ভোট দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের জঙ্গি। ঠিক একইভাবে জঙ্গি না হলেও বাংলাদেশি নাগরিক কাকদ্বীপে নাম তুলছেন সেই একই সরকারি অফিসারদের সহায়তাতে। তার মানে এই চক্রটা হরিহরপাড়া হোক অথবা কাকদ্বীপ একইভাবে চলছে। আপনারা কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলছেন, সত্যি ঠেলার কথা কি বৈশ্বনাথ বাবু? আসলে অনেকক্ষণ ধরে তো বিরোধীদের আর আপনার বক্তব্য শোনালেন, একটু আমায় সুযোগ দেবেন কথা বলবার। বলুন। সীমান্ত রক্ষার দায়িত্বে কে আছে? অমিত শাহের বিএসএফ স্বরাষ্ট্র দপ্তর। তারা ছেড়ে বারবার বাংলাদেশ অনুপ্রবেশে ধরছে বাংলার পুলিশ, অথচ বাংলার নামেই কুৎসা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির নেতারা। আমি ত্রিপুরাতে 4 জন বাংলাদেশিকে ধরা হয়েছে। আপনি তো বাংলাকে বদনাম করার এত চেষ্টা হচ্ছে। আপনি বলুন তো, বিজেপির পঞ্চায়েতের প্রধান রীনা কবিরাজ, ইনি বিয়ে করেছেন সঞ্জিত কবিরাজ, যিনি একজন বাংলাদেশের নাগরিক। আমি তো নাম করে করে বলছি, যিনি বাংলাদেশের নথিভুক্ত ভোটার। আপনি বলুন, আগরতলা স্টেশন থেকে 4 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। 4 জনই বাংলাদেশ থেকে ঢুকেছে। কি করে ঢুকলো? ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্য, সীমান্ত দিয়ে ঢুকে যাচ্ছে, এটা বিজেপির ব্যর্থতা। তাহলে বিজেপির যেখানে রাজ্যে সরকার আছে সেখানে যে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে, সে ব্যাপারে অবৈধ অনুপ্রবেশকারীদের এখানে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আপনি যদি এই রাজ্য সরকারকে দায়ী করার চেষ্টা করেন বা বিজেপি পার্টি চেষ্টা করে এখানকার, তাহলে আগরতলাতে বিজেপির যে ত্রিপুরাতে যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে,
এবং তাদের যে আধার কার্ড তৈরি হচ্ছে, যে আধার কার্ড আমরা বললাম আগের বারে যে বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে আসা হচ্ছে, এর জন্য তাই কে? আমি তো বলছি আধার কার্ড তৈরি করার দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন। এই আধার কার্ড যারা তৈরি করে আমি আধার কার্ড নিয়ে যাবতীয় প্রশ্নের মুখে তরুণজ্যোতি তিওয়ারিকে ফেলবো। আপনি থাকবেন এই ডিবেট, আপনি শুনতেও পাবেন, তার জন্য প্রশ্ন তুলে রাখা আছে। ঠিক যেভাবে আপনাদের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাদের কাছে করা উচিত সেগুলো আপনাদেরকে করছি, ঠিক সেভাবেই তরুণজ্যোতি তিওয়ারিদেরকে যে প্রশ্নগুলো করা উচিত সেগুলো ওদের কাছে করব। কিন্তু তার আগে আমাকে একটা রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবেন বৈশ্বনাথ বাবু। তারও আগে আপনারই দলনেত্রীর একটি বক্তব্য শোনাই। ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভা, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের কর্মীদের জন্য, নেতাদের জন্য যে কাজটি দিয়েছিলেন একবার শুনিয়ে নি। 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী নন, কিন্তু এক্ষেত্রে তার নিজের দলকে দায়িত্ব দিয়েছিলেন ভোটার লিস্ট থেকে বেছে বেছে ভুয়ো ভোটারদের খুঁজে বার করা। বাংলাদেশি ভোটাররা নিঃসন্দেহে ভুয়ো ভোটার। কিরকম ভুয়ো ভোটার, তারা কিভাবে নাম তুলেছেন? আমি তৃণমূল কংগ্রেসের বৈষ্ণব বাবু, আপনি একটু আগে আমাকে বলছিলেন যে আমি বেছে বেছে বিরোধীদের বক্তব্য শোনাচ্ছি। বেশ, আমি বেছে বেছে এবার আপনাদের দলের বক্তব্য শোনাচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম, আপনাদের দেওয়া রাজনৈতিক টাস্ক। আপনাদেরই দলের আরেক পঞ্চায়েত সদস্য দেবাশিস দাসের মতোই বিপ্লব দাস, তিনি কি বলেছিলেন দেবাশিস দাস সম্পর্কে? নিউটন দাস কিভাবে নাগরিকত্ব বা ভোটার কার্ড পেল সে সম্পর্কে একবার শুনুন। যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। আমরা কোনোভাবেই মুখ করতে চাই না, কারণ আমরা দলের ঊর্ধ্বে যেতে চাই না। দল যা সিদ্ধান্ত নেয় এভাবে যেটা চিন্তা ভাবনা সেটাই হবে। বৈশ্বনাথ বাবু, এই যে রীনা কবিরাজের নাম আপনি বললেন না, এর সম্পর্কেও খবরটা ব্রেক করেছিল TV9 বাংলায়। আপনি মেনে নিতে পারেন, আমরাই খবর ব্রেক করেছিলাম। ব্যাপারটা হচ্ছে আপনাদের কোনো নির্দিষ্ট ধর্মের জন্য, নির্দিষ্ট ধর্মের মানুষের অনুপ্রবেশকারীদের জন্য জাকির ভাই থাকতে পারে, তরুণজ্যোতি তিওয়ারিদের কোনো নির্দিষ্ট ধর্মের পদবীর মানুষদের জন্য আলাদা করে সহানুভূতি থাকতে পারে, কিন্তু TV9 বাংলা বলুন অথবা একজন সাংবাদিক হিসেবে আমার কথাই বলুন, আমার কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য কোনো আলাদা ধর্মের নিরিখ নেই। আমি দেবাশিস দাস, তার স্ত্রী রীনা কবিরাজ, লাভলি খাতুন, সবাইকে এক পংক্তিতে ফেলছি, সাতরাটিত বটে সেটা জঙ্গি। আমার প্রশ্নটা হচ্ছে খুব রাজনৈতিক প্রশ্ন, এখানে আর কোনো কেন্দ্র রাজ্যের ব্যাপার নেই বৈশ্বনাথ বাবু, একদম দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করছি। যে ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক দিলেন, তারপরে TV9 বাংলাকে কেন খুঁজে বার করতে হলো নিউটন দাস বাংলাদেশি? আপনাদের ওই অঞ্চলে ভোটার লিস্ট খতিয়ে দেখতে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে কেউ যায়নি, নাকি দেবাশিসরাই গেছিল? আপনি প্রশ্নটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমিও একটা জেলার দায়িত্বে আছি বলে জানি। সারা বাংলা জুড়ে প্রতিটি বুথে বুথে এই কাজটা হয়েছে। আমরা যে ভোটারের যে এপিক কার্ডে এখানেও নাম আছে, অন্য রাজ্যেও নাম আছে, অন্য রাজ্যেও তার ভোট আছে, এই রাজ্যেও ভোট আছে, এদেরকে চিহ্নিত করেছি এবং নির্বাচন কমিশনকে বলেছি। আমরা ডেড ভোটার, লেফট ভোটার নির্বাচন কমিশনকে লিস্ট নিয়ে আমরা জানিয়েছি। আমরা আমাদের স্কুটিনি করেছি। অন্য দেশেও নাম আছে, এই দেশেও নাম আছে, সেরকম ভোটার ধরা পড়েনি? এই যে নিউটন দাসের মতো অন্য দেশেও নাম আছে, এই দেশেও নাম আছে, অন্য রাজ্যে নাম আছে, অন্য রাজ্যে একই এপিক কার্ডে অন্য রাজ্যে নাম আছে, এই রাজ্যেও নাম আছে, এটা আমরা জানিয়েছি, এটা আমরা বার করেছি। বুঝলাম, কিন্তু অন্য দেশেও নাম আছে আর এদেশেও নাম আছে। এদেশের ভোটার বাংলাদেশে ছাত্র আন্দোলন করতে যায়, এরা ধরা পড়েনি আপনাদের স্কুটিনিতে? এখানে প্রবলেমটা হলো যে আপনাকে যখন আমি ত্রিপুরাতে ঢুকলো কি করে সেটা জিজ্ঞাসা করছি, আপনি নিউটনেই পড়ে আছেন। আপনি তারপরে যেই কাজগুলো আমরা আপনাদের চোখে আনছি, আমি 4-5টা নাম বললাম, বিজেপি তো নাম বলতে পারলো না। আপনাদের ওই খবরের চ্যানেল থেকে যা নাম জিজ্ঞাসা করিনি বৈশ্বনাথ বাবু, বিজেপির জন্য অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনার যদি এটা অভিযোগ হয় আমার প্রতি যে আমি বিজেপিকে কখন কেন তাড়াতাড়ি প্রশ্ন করছি না, তাহলে সত্যি আমি অভিযুক্ত, আমার সত্যি কিছু করার নেই। কারণ আমার মনে হচ্ছে আমি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি, আগে আমার আপনাদেরকে প্রশ্ন করা উচিত। তার মানে এই নয় যে বিজেপিকে প্রশ্ন করবো না, বা বিজেপিকে একটু কম করে প্রশ্ন করবো, সেগুলো আপনি শুনতে পাবেন, আপনি শুনতে পাবেন সেগুলো, কিন্তু আপনার কি এটা অভিযোগ যে আমি বিজেপির কাছে কেন দ্রুত যাচ্ছি না? রামকৃষ্ণ মাঝি
না না সেটা না, আপনি যে কথাটা বলছেন আপনি তো একটা জিনিস বুঝতে হবে, আপনি দোষারোপ ওরা করছে বিজেপি পার্টি থেকে, সেই দোষারোপটা করার আগে আয়নায় তো নিজের মুখটা দেখতে হবে। আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সটা কি কার আন্ডারে আপনি বলুন তো? অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তারা বর্ডার থেকে লোক এদিকে আসতে দিচ্ছে না। আজকে যদি রাজ্য সরকারকে আপনি বাংলায় দায়ী করেন তাহলে ত্রিপুরায় দায়ী করছেন না কেন? না নিশ্চিতভাবে দায়ী করব না, কেন দায়ী করব না? ত্রিপুরাতে অবশ্যই দায়ী করছি, কিন্তু নিশ্চিতভাবে দায়ী করছি, কেন দায়ী করব না? কিন্তু বৈশ্বনাথ বাবু সামনে 26-এ মানে 2026-এ বিধানসভার ভোটটা আমাদের বাংলায়, এবং আমি অবশ্যই আমি ত্রিপুরাকে বাদ দিতে রাজি নই। ভারতের নাগরিকত্ব আমার যখন আছে তখন ত্রিপুরাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু বাংলায় বসে ডিবেট করছি তাই প্রথম বাংলার ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম। এবার তো তরুণজ্যোতি তিওয়ারিকে জিজ্ঞাসা করবোই, শুধু ত্রিপুরা কেন, বাংলাতে কি কম উদাহরণ আছে? আমি তরুণজ্যোতি তিওয়ারি আপনার কাছে আমার একটাই প্রশ্ন, ধরুন এই যে আজাদ মল্লিককে গ্রেফতারি পর আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেন্দ্রীয় সরকারের এজেন্সি তারা নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে, 78 জন এমন বিদেশির নাম তারা আমাদের ভোটার লিস্টে পেয়েছে, 78 জন, যারা পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলেছে আজাদ মল্লিক নামক একটা পাকিস্তানি সহায়তায়। পাসপোর্ট, এটা কার দায় দেবেন? পাসপোর্ট এজেন্সির দায়, গভর্নমেন্টের দায়, সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফিসার আছে তাদের দায়। দেখো খুব সিম্পল হিসাব, আমি উট পাখি হয়ে ঝড় উঠছে মুখ ঢুকিয়ে লুকিয়ে থাকবো, আমি তো বাঁচতে পারবো না। দেশটা তো আমার, রাজনীতি পরে হবে। সেখানে দাঁড়িয়ে তুই চোর মুই চোর না করে একটু দেশের জন্য কথা বলি। আমাদের বৈশাদা ঠিক বললেন, সত্যি তো বিএসএফ এর দায়, বিএসএফ কেন আটকাতে পারছে না? আমি বৈশাদার সাথে গলায় গলা মিলিয়ে চিল্লাতাম, বিএসএফকে ওনারা যা যা ভাষায় কথা বললেন আমিও তাই বলতাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে দিতেন ফেন্সিং হয়ে যেত ফার্স্ট, কিন্তু হয়নি। আমি বৈশাদার সাথে একদম একমত হয়ে যেতাম যে ওনারা একদম ধবধবে ফর্সা কানাই, কোনো প্রবলেম নেই। যদি বারাসাতের সভানেত্রী রত্না বিশ্বাস ভোটের আগে না বলতো, হাবড়ার জাকির দাকে বলে দেবেন আপনার ভোটার আইডিটা হয়ে যাবে। আমি বৈশাখাকে একদম বিশ্বাস করতাম, মনে করতাম যে তৃণমূল কংগ্রেস সত্যিই সততার প্রতীক, যেটা লেখে না ওরা, মমতা বন্দ্যোপাধ্যায় তাই। যদি না যা দেখতাম যে কলকাতার বুকে একটা গুলশান কলোনি আছে যেখানে ভোটার মাত্র 1800 সামথিং, কিন্তু লাখে লাখে লোক সেখানে থাকে। আমি বৈশাখাকে আরো ভরসা আমার একটা বিরতির সময় হয়েছে, শেষ করে আমি ফিরে আসবো বিরতির পর, আপনার কাছে ফিরবো, কথা দিলাম। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে থাকা হাজার হাজার, আমি জানি না নাকি লক্ষ লক্ষ নাকি কোটি খানেক, আমি তাও জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় 2004-এ বলেছিলেন, 5-এ বলেছিলেন কোটি খানেক, এক্স্যাক্ট নাম্বারটা আমরা বোধহয় কেউই জানি না। কিন্তু কতজন বাংলাদেশি, আচ্ছা তারা এই কতজন বাংলাদেশি মিলে আপনার আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের ভোটে আমাদের রাজ্যের ভোট ভাগ্য ঠিক করবেন 2026-এ। তরুণজ্যোতি তিওয়ারি, কথা হচ্ছিল পাসপোর্ট নিয়ে। আজাদ মল্লিকের বানিয়ে দেওয়া পাসপোর্ট, যে পাসপোর্ট চক্রের মধ্যে অন্তত 78 জন এমন রয়েছেন যারা বিদেশি, তারা বাংলাদেশি না পাকিস্তানি আমি জানি না, কারণ আজাদ নিজে পাকিস্তানি। আজাদের রেটটা একবার বলি, প্যান ভোটার আধার কার্ড তৈরি করে দিতে মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা নিত আজাদ, আর শুধু পাসপোর্টের জন্য দর ছিল 2 থেকে 2.5 লক্ষ টাকা। অনির্বাণ, তুমি অনেক বেশি রেট বলে দেবে, তোমার বনগাঁ এলাকা সম্পর্কে মনে হয় আইডিয়া নেই, বা তুমি ভুলে যাচ্ছ ওই মোমেন্টে। 10,000 টাকায় হয়, পাসপোর্টের বেশি লাগে, আধার মানে বাদ বাকিগুলো 10,000 টাকায় হয়ে যায়। আমি তোমার মনে করাই, রিসেন্টলি দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট থেকে প্রচুর রোহিঙ্গা ধরা পড়ছে। রোহিঙ্গাদের লিঙ্ক কোথাকার বেরোচ্ছে? পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই পাসপোর্ট কাণ্ড, বৈশাখ এক্ষুনি বলবে পাসপোর্ট কি আমরা দিই, সত্যি পাসপোর্ট ওনারা দেন না। কেন্দ্রীয় সরকারের এজেন্সি, কেন্দ্রীয় সরকারের বেশ কিছু অফিসার ইনভলভ, সাথে পুলিশ ভেরিফিকেশন তো কেন্দ্র সরকার করে না, তৃণমূলের মুখ্যমন্ত্রীর দপ্তর পুলিশ দপ্তর করে। সে পুলিশ ভেরিফিকেশন কি করে হয়ে যাচ্ছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে কি করে এদের? এত মানে এই বৈশাখা এতগুলো দেখো, একটা বললো না বাংলাকে অপমান করছো তোমরা, তোমাকেও বললো। একটা বেসিক জিনিস বৈশাখাদের বোঝা উচিত, তৃণমূলের বোঝা উচিত। তৃণমূলকে চোর বলা মানে বাংলার অপমান করা নয়, তৃণমূলের দুর্নীতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানে বাংলার অপমান করা নয়। চোরকে চোর বলাটা অন্যায় নয়, বরঞ্চ না বলাটা অন্যায়। আমি আবার বলছি, রাজনীতি চলুক, অসুবিধা নেই, দেশকে বিক্রি করে নয়। একটা পয়েন্ট তুমিও বলছিলে, একটা ফ্যাক্ট, একটা লোক XYZ ওই দিক থেকে আসছে এখানে, আমাদের যা রিসোর্সেস, আমাদের রিসোর্সের মধ্যে ভাগ বসাচ্ছে, সরকারি সুবিধা সেই টাকাগুলো নিচ্ছে। যে যোগ্য আমার দেশের নাগরিক, যার পাওয়া উচিত ছিল সে পাচ্ছে না। বেসিক্যালি এই টাকাগুলো পাচ্ছে কিছু লোক যাদের এই দেশের উপর কোনো কন্ট্রিবিউশন নেই, না তারা ট্যাক্স পেয়ার, না তাদের লায়াবিলিটি আছে। তৃণমূল শুধু ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য, এদের দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করার জন্য এদেরকে বেদা সাপোর্ট করে যাচ্ছে। এতগুলো ধরো বার্থ সার্টিফিকেট হয়ে গেল পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের প্রধান জানতো না। ঝন্টুবাবু হাত তুলছেন, অধ্যাপক ঝন্টু পড়াই, অধ্যাপক পড়াই।
না, আমি আরো কিছু উদাহরণ বলি। বৈষ্ণব বাবু তো অনেক কিছু বলছিলেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির গেস্ট লেকচারার রিক্রুট হয়ে গেলেন শান ভৌমিক, বাংলাদেশের নাগরিক, ভিসা পাসপোর্টে পড়তে এসেছেন। এবার বলবেন আপনি কেন্দ্রীয় এজেন্সি দায়ী, বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে চলে। আচ্ছা, মাল পৌরসভা আপনাদের নিয়ন্ত্রণে, সেখানে প্রসঞ্জিৎ বা দত্ত, দেখো অনির্বাণ, আমার মেয়ের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, আমি নামটা পাল্টাতে গিয়েছিলাম, বলেছে ভারত সরকারের আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে পাল্টানো যায় না। সেখানে সেই গুণধর ভদ্রলোক তৃণমূলের সাহায্য নিয়ে আফগানিস্তানের নাগরিকদের বার্থ সার্টিফিকেট তার প্রয়াত বাবা মার বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তৃতীয়, আমি একটা অর্ডার দেখছিলাম 1998 সালে তৎকালীন এনডিএ সরকারের শরিক সংসার করছে তখন মমতা ব্যানার্জি, সেখানকার স্বরাষ্ট্র দপ্তরের একটা রিপোর্ট বলছে যে ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারীর মধ্যে 1,25,00,000 মরুদ্যান পশ্চিমবঙ্গে থাকে। সেই সময় সেই অনুপ্রবেশের ইস্যুটাই কিন্তু তৎকালীন মন্ত্রী মমতা ব্যানার্জি মেনেছিলেন, শুধু নয় সেটা নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং লাস্টতম, যদি এতটাই কেন্দ্রীয় দায়ী হয়ে থাকে তাহলে লাভলি খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? কেন সাতরাদির বৌদি রাতিবা খাতুন তৃণমূলের সদস্য ব্যবস্থা নেন? বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন শুনতে পেয়েছেন বাবু। আচ্ছা শুনুন, ওই ঝন্টু বাবু দোষারোপ না করে আমার উচিত যে বিজেপিকে এটাও বলা যে নিজেদের ত্রুটিগুলি ঠিক করা। এই যে অনুপ্রবেশকারী যে আজাদ শেখ 2023 সালে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন, রাজ্য পুলিশে কিন্তু এই ব্যক্তিকে আটক করেছিল। তার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় যে আসলে কেন্দ্রের কাজ, এবং এই ব্যক্তি কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধাভোগী। আপনাকে জানতে হবে এই বিষয়ে। 8জন নাকি যা টাকা নেওয়া নিয়ে নিয়েছিলেন, দালাল হাতে হাতে পুলিশের দায়িত্ব আছে, ভেরিফিকেশনের দায়িত্ব আছে। পুলিশ কি খালি ট্রাফিকের ধরে দাঁড়িয়ে গ্রেফতার করেছে যে ব্যক্তিদের নাগরিকত্ব বাবা মা তোলা কিস্তি শুনবে? পুলিশ আর কোনো কাজ করবে না। এই মুহূর্তে বৈষ্ণববাবু তরুণজ্যোতি, এই মুহূর্তে যে খবরটা আমি পাচ্ছি, আমার ল্যাপটপে, দেখুন, এক বাংলাদেশি, জানি না এটা আসল নাম কিনা, অজয় দাস। এখন তো দেখি যে সাগর বিশ্বাস এপারে, আসলে কাজল শেখ ওপারে, তো জানি না আসল নাম পরিচয় কি। বাংলাদেশি অজয় দাস, আপাতত বৈষ্ণববাবু আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যা তথ্য দিয়েছে তার ভিত্তিতে বলছি, এই বাংলাদেশি অজয় দাস সে ইতিমধ্যে একটা অসাধারণ ভুয়ো ভোটার এবং আধার কার্ড তৈরির চক্র বানিয়ে ফেলেছিল। সম্প্রতি নিউটন এলাকা থেকে এর এক এজেন্ট গ্রেপ্তার হয়। তার আগে সেই এজেন্টের সঙ্গে সঙ্গে আরও কিছু, মানে তার ঠিক আগে এজেন্টের কাছ থেকে ভোটার কার্ড বা আধার কার্ড পেয়েছে এমন কিছু লোক গ্রেফতার হয়। মোট 3 জন গ্রেফতার হয়। তারপরে খোঁজ পাওয়া যায় এই অজয় দাসের। কি করেছে অজয় দাস? আমি আপনাদের পুলিশ কমিশনারেটের দেওয়া তথ্য অনুযায়ী বলছি বৈশ্বনাথবাবু, লক্ষের উপরে 1 লক্ষের উপরে এমন ভোটার, সেইগুলো একটু খেয়াল করবে, 1 লক্ষের উপরে এমন ভোটার এবং আধার কার্ড এই বাংলাদেশি অজয় দাস এদেশে বসে বানিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদার এবং আধার কার্ড, কোয়েল মজুমদার, আমি সৈকতগিরিকে জিজ্ঞাসা করবো, সৈকতগিরি আপনি ভাবুন 1 লক্ষের উপরে ভোটার এবং আধার ভুয়ো, এবং এটা দিয়ে কিন্তু অরিজিনাল পাসপোর্ট পাওয়া যাচ্ছে, সেটা আজাদ মল্লিক বানিয়ে দিচ্ছে। এবার বলুন সৈকতগিরি, অরিজিনাল পাসপোর্ট তো আছেই, আপনারা যে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলোর কথা বলেন বামপন্থীরা, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যাবতীয় প্রকল্প, এমনকি মায়ের রেশনের চালটা পর্যন্ত, ভর্তুকিটা পর্যন্ত সব কিন্তু নিয়ে যাচ্ছে বিদেশিরা। আপনি ভাবুন, আপনি বলুন সৈকত, যে বিদেশি নাগরিকের পেটে দেশের চাল না গেলে আরো কত অভুক্ত পেটকে খাওয়ানো যায়। আজকের আলোচনা শুরুর যে স্পিরিটটা ছিল, দেখো আমরা সবাই রাজনৈতিক বক্তব্য রাখি, কিন্তু আমরা যদি সব কিছু কিছু বিষয়ে রাজনীতিকে দূরে সরিয়ে না রাখি, তাহলে অর্থনৈতিক যে অবস্থান ভারতবর্ষের, পশ্চিমবাংলার রাজনৈতিক যে অবস্থান এবং অবশ্যই ডেমোগ্রাফি সবটাই কিন্তু দ্রুতগতিতে বদল হয়, এবং তার বলি হই আমরা, যারা আমরা এখানকার সরকারকে ট্যাক্স পে করি। এখন মুশকিল হচ্ছে যারা আজকে বিএসএফ এর দিকে আঙুল তুলে নিজেদের এই যে কচিকাচাদের, যাদেরকে বলেছিল নাকি এই ভোটার কার্ড সংশোধনীর জন্য বাড়ি বাড়ি যেতে, আসলে তাদেরকে বলে দিয়েছিল গুজরাটের ভোটার থাকলে ধরে আনবে, কিন্তু বাংলাদেশের যে ভোটার বেআইনিভাবে নাম তুলিয়েছে আপনার পঞ্চায়েত মেম্বারকে টাকা দিয়ে, তাদের বেলা একদম চোখ কান বন্ধ করে তৃণমূল পার্টি অফিসে চলে আসবে। আসলে এই যে বেআইনি ব্যাপক টাকার লেনদেন,
সীমান্ত এলাকায় তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের কর্মচারী, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, এই সবটাই আজকে কিছু অংশ পার্সেন্টেজ এরা সরাসরি তৃণমূল দলীয়ভাবে ব্যবহার করেছে। এবং এই একটা পার্মানেন্ট ঠেঙারে বাহিনী তৈরি হয়েছে, লুম্পেন বাহিনী তৈরি হয়েছে, যারা পঞ্চায়েত নির্বাচনে সীমান্ত এলাকায় তৃণমূলকে একদম বিরোধী শূন্য পঞ্চায়েত করতে সাহায্য করে। আমি এক লাইন শুধু একটু শেষ করি, আমি বলছি আজকে যারা বিএসএফ এর দিকে আঙুল দিয়ে নিজেদের গাফিলতিকে ঢাকতে চাইছে, তারা যেমন নিজেদের দলের কথা বলছে, নিজেদের স্বার্থের কথা বলছে, নিজেদের পকেটের কথা বলছে, টাকা ইনকামের কথা বলছে, উল্টো দিকে তারাও যারা বিএসএফ এর দিকে চোখ না ঘুরিয়ে আলটিমেট তৃণমূলের দিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, দুটোই সমানভাবে দায়ী। আসুন আমরা সবাই মিলে, বিএসএফ নিচুতলা প্রশাসন, পঞ্চায়েত ব্যবস্থাকে তো শুধু মাল কামানোর ধান্দায় পরিণত করেছে তৃণমূল। যদি আগামী দিনে আমার দেশ রাজ্যের অর্থনৈতিক অবস্থা বাঁচাতে চাই, যদি আগামী দিনে সুস্থ নাগরিক অধিকারকে সুরক্ষিত করতে চাই, তাহলে এই ক্ষেত্রে সব দল মিলেমিশে একদম নিয়ম করে আইনত এই নাগরিকত্বের ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বেশ, আমি সেখান থেকেই একটা কথাতে আসবো, আরেকটা কথাতে আসবো। আমি আজকে এইভাবে পোল কোশ্চেন রেখেছিলাম, মানে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, যে হারে, যদি লক্ষ হয় কোটি হয় সংখ্যাটা, যে হারে বাংলাদেশিরা ঢুকেছে, অবৈধ বাংলাদেশিরা, মানে যাদের এখানে ঢোকার কথা নয়, ঢুকতে পারার কথা নয়। আপনারা জানেন গতকাল এমন 22 জন রোহিঙ্গা গ্রেফতার হয়েছে যারা হায়দ্রাবাদে কাগজ কুরানি, প্লাস্টিক কুরানি কাজ করছিল এবং 1 দশক আগে দেশে ঢুকেছে। 1 দশক মানে 10 বছর আগে দেশে ঢুকেছে। তারা হায়দ্রাবাদ পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে কাগজ কুড়োচ্ছে, প্লাস্টিক কুড়োচ্ছে। আপনারা আমার সঙ্গে মিশে থাকছে আমি জানি না। আজকে একটা ছবি দেখাই, আমি আসছি আমার পোল কোশ্চেনের কথা, একটা ছবি দেখাই। মণিপুরে আজকে যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, তরুণজ্যোতি একবার একটু দেখুন, সৈকত একটু দেখুন। সৈকত আপনারা জানেন, তরুণজ্যোতি জানেন, বৈষ্ণববাবু আপনিও জানেন, এই উত্তর পূর্বাঞ্চলে স্বাধীন জোল্যান্ড তৈরি বাংলাদেশের আজকের অবস্থা তার সঙ্গে কি ভয়ঙ্কর রকমভাবে যুক্ত। মণিপুরে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র ভাণ্ডারের মধ্যে শুধু রাইফেল আছে 328টা। 3টে ব্যাটালিয়নকে রাইফেল সাপ্লাই করা যায়। কি কি ধরনের? ইনসাস, কার্বাইন আছেই, একে সিরিজের মানে AK-47 সিরিজের রাইফেল, বিপুল পরিমাণে কার্তুজ, বিপুল পরিমাণে হ্যান্ড গ্রেনেড, মিলিটারি গ্রেড হ্যান্ড গ্রেনেড দেখতে পাচ্ছেন, এগুলো উদ্ধার হয়েছে। যে বিপুল পরিমাণে অস্ত্র দেখাতে গেলে বোধহয় 5 মিনিট সময় লাগবে আরো। এই পরিমাণে অস্ত্রটা যখন উদ্ধার হচ্ছে, তখন যদি আমরা চুপচাপ, ওটা তো মণিপুরের সমস্যা, এখানে রোহিঙ্গা ঢুকে পড়েছে, আমাদের কিছু এসে যায় না, যদি ভুলে যাই আসলে রোহিঙ্গা, মণিপুর, জোল্যান্ড, ইউনুসের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জিহাদিরা, সবটা যে এক সুতোয় গাঁথা, এটা কি ভুলছি আমরা? আমি প্রশ্ন করেছিলাম, যদি কোটি কোটি লোক ঢুকে পড়েই থাকে তাহলে সলিউশনটা কি? যদি এরা আধার কার্ড, রেশন কার্ড পেয়ে গিয়েই থাকে, ভোটার লিস্টে নাম তুলেই ফেলে থাকে, তাহলে সলিউশনটা কি? আমাদের কি কোনোভাবে আসামের পথে হাঁটতে হবে? আসামের জন্য NRC যদি প্রয়োজন হয়ে থাকে একটা সময় পরে, অন্য কেউ নয়, বিজেপি নয়, আসামে ক্ষমতাসীন কংগ্রেস সরকার, আসামে ক্ষমতাসীন অসম গণপরিষদের সরকার যদি এটা মনে করে থাকে, এটা কেউ সাম্প্রদায়িক সরকার ছিল বলে কেউ এখনো পর্যন্ত অভিযোগ করেননি, তাহলে বাংলায় কেন নয়? আমার প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিয়েছেন একবার দেখি। আমি প্রশ্ন করেছিলাম, বাংলাদেশি ধরতে অবিলম্বে অসমের মতো NRC চাই পশ্চিমবঙ্গে। 95% বলছেন হ্যাঁ, 5% বলছেন না। আমি খুব দ্রুত রিয়াকশন নেব। সৈকত, আপনার কাছ থেকে শুরু করব। এটা অন্য কোনো জায়গা থেকে না, কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য থেকে না, যদি সত্যি এভাবে ঢুকে পড়ে থাকে তাহলে আমাদেরও স্পেশাল প্রোটেকশন দরকার অসমের মতো। আপনি কি মানেন সৈকত? NRC CA কোনোটাই বিজেপি করতে পারবে না। পশ্চিমবাংলার একদম আমি বলছি বিজেপি নিজেদের স্বার্থেই করবে না। পশ্চিমবাংলায় NRC একমাত্র সমাধান নয়। আমি বলছি যতক্ষণ না বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্ত সুরক্ষায় থাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে BSF তাদের নজরদারি কঠোর হবে, যতক্ষণ না সীমান্ত সুরক্ষিত হবে, যতক্ষণ না এই তৃণমূল যারা বাংলাদেশ থেকে জঙ্গি গোষ্ঠীর নেতাকে এনে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিল এদের বিরুদ্ধে জনমত সংগঠিত হবে, ততক্ষণ এই বেআইনি অনুপ্রবেশ আটকানো যাবে। বেশ, তরুণজ্যোতি, ফুল বর্ডার সিল করা সম্ভব না এবং বর্ডারে 10 মিটার পর পর একজন করে BSF অফিসারকে রাখা সম্ভব না। এটা যারা বর্ডার সম্পর্কে ধারণা তারা জানবে। আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ পাবে, সেটাই স্বাভাবিক হওয়া উচিত। আমার দেশের কারা জনগণ সেটা জানার অধিকার আমাদের আছে। পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যদি NID থাকতে পারে, আমার দেশে NRC কেন হবে না? আসামে কংগ্রেস গভর্নমেন্ট রায় একটু তারা দেখে না ওইগুলো। আমাদের এখানে আমাদের জনগণ কারা জানার অধিকার আছে। সরকারি সম্পত্তিতে ভাগ এখানে জনগণের থাকবে, বাইরের লোকের নয়। বৈষ্ণববাবুর কাছে যাবো। বৈষ্ণববাবু, আপনার কি মনে হয়? আমার এটাই মনে হয় যে BSF তার কাজ করতে ব্যর্থ হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ হয়েছে। BSF কে রাজনৈতিক বিদ্রোহের কেন্দ্রে রয়েছে
এবং এই যে বিজেপি এরা যে দেশের নিরাপত্তা দেশের সামলাতে পারছে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। বিএসএফ ফেলিওর হচ্ছে, অথচ এরা এখানে সমালোচনা করছে, দোষারোপ করছে, কিন্তু বিএসএফ কে কিছু বলার ক্ষমতা নেই। অধ্যাপক ঝন্টু পাড়াই হাত তুলছিলেন। অধ্যাপক ঝন্টু পাড়াই, স্পেশাল প্রোটেকশন প্রয়োজন অসমের মতো আমাদের আজকের দিনে দাঁড়িয়ে। একদম এই রাজ্যে 80,000 প্রায় বুথ, প্রতি বুথে গড়ে প্রায় যখন পর্যন্ত যা রিপোর্ট বেরোচ্ছে 300 জন করে লোকসভার ভোটের নিরিখে আজকে 300 জন করে ভোটার বেড়েছে, অর্থাৎ 24 লক্ষ অলরেডি ভোটার ইনক্লুডেড। এরা কোনোভাবে জনসংখ্যার বৃদ্ধিতে হতে পারে না। সীমান্তবর্তী এলাকায় জাতীয় গড়ের চাইতে অনেক বেশি, ডবলের বেশি জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক বৃদ্ধি নয়। এ রাজ্যে আমার সময় একেবারে শেষ। যেভাবে কুড়ে কুড়ে খাচ্ছে অনুদানে ঢুকে, তাদের বের করতে হবে তৃণমূল এদের সম্পর্কে একেবারে শেষ। আমি শেষে এই আবেদনটাই জানাবো আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন সমস্ত অতিথিদের কাছে, দল মত নির্বিশেষে আপনারা যে স্পিরিটে শুরু করেছেন যদি সেই স্পিরিটে শেষ করতে পারেন কাজটা, অর্থাৎ বাংলাদেশিদের চিহ্নিত করা, অবৈধ বাংলাদেশিদের, এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে শুধু নয় ভারত রাষ্ট্রের এই যাবতীয় কল্যাণমূলক প্রকল্পের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া, এদেশের সম্পদে ভাগ বসানো বাদ দেওয়া, এবং অবশ্যই দেশের আইনসভায় দিকে যারা আইন তৈরি করবেন, সেটা রাজ্যের বিধানসভায় হোক অথবা দেশের লোকসভায়, তাদের পাঠানো যেন কোনোভাবে বাংলাদেশিদের ভোট দিয়ে সম্ভব না হয়। বাংলাদেশিরা যেন ভোট দিয়ে পশ্চিমবঙ্গের বা ভারতের জনপ্রতিনিধি ঠিক না করতে পারে, এটা আপনারা ইনশিওর করুন। এটা আপনারা একসঙ্গে হলেই পারবেন। অনির্বাণের চক্রবুহা যেখানে শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।